আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 84 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবে আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা একটু খেয়াল রাখবেন যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আমার প্রথম কথাগুলো খেয়াল রাখতে পারেন তাহলে আপনি যে কোনো কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। এই কালার বোর্ড ছাড়া, কালারগুলো ছাড়া আপনি যে কোনো কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়ামাম মা'দুদাত। আইয়া, দেখুন হামজা যা ইয়াকে ধরবে, হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া। দেখুন ইয়াটা আমরা দুইবার উচ্চারণ করলাম। কেন উচ্চারণ করলাম বলতে পারবেন আপনি? এই তিন দাদা চিহ্নকে বলা হয় তাসদিদ। এই তাসদিদ যে হরফে থাকবে সে হরফ আমরা দুইবার উচ্চারণ করব। কয়বার? দুইবার। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এইটা একটু মনে রাখবেন আপনারা। যেরকম হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, আই ইয়া। আবার ইয়াটাকে আমরা এক আলিফ টেনে পড়লাম। কেন পড়লাম বলেন তো? যারা ধারাবাহিক ভিডিওগুলো দেখতেছে তারা অবশ্যই বলতে পারবেন। বলেন তো কেন পড়লাম এক আলিফ টেনে? এই যে দেখুন জবর, এটা জবর না? জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, আছে? আলিফের উপর কিছু আছে? নাই। তো জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে আমরা সেই হরফটাকে এক আলিফ টেনে পড়বো। একে মাদ্দে তাবাঈ বলা হয়, মনে রাখবেন এটা। তাহলে আমরা বলবো আইয়া, মিম মিম দুই জবর মাম, ইদগামে বাগুন্না। অর্থাৎ যদি তানবিনে পরে তাসদিদওয়ালা মিম থাকে তাহলে সেই তাসদিদওয়ালা মিমের সাথে মিলায় গুণনা করে পড়বো। আর আমরা জানি মিমে তাসদিদ থাকে, সেখানে গুণনা করে পড়তে হয়, এটা সহজ আমাদের জন্য। তাহলে মিম মিম দুই জবর মাম, আইয়া মাম। অথবা যেখানে সবুজ কালার রং করা থাকবে সেখানে আমরা গুণনা করে পড়ব। অর্থাৎ দুই হরফকে একত্রিত করে গুণনা করে মিলিয়ে পড়ব এইভাবে। আইয়া মাম, মিম আইন জবর মা, চাপ দিয়ে পড়তে হবে। মা, দাল পেশ দু। পেশের বাম পাশে জজমলা ওয়াও, এগুলো মনে রাখতে হবে আপনাকে। পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান। যদি পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। দাল খারা যাব দা, দাটাকে আমরা এক আলিফ টেনে পড়বো, কারণ এখানে খারা জবর রয়েছে। অর্থাৎ কোনো জায়গায় যদি খারা জবর, খারাজের অথবা উল্টা পেশ থাকে সেখানে আমরা এক আলিফকে টেনে পড়বো। তাহলে বলবো মা'দুদা, আইয়ামাম মা'দুদা, আইয়ামাম মা'দুদা। তা দুই জের তিন, ইকফা। কেন ইকফা? যদি তানবিনে পড়ে, সহজ একটা পদ্ধতি বলে দেই, যদি তানবিনে পড়ে হামজা হা আইন হা গইন খ, এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না থাকে, কি বললাম? যদি ছয় হরফের কোনো হরফ না থাকে সেক্ষেত্রে আমরা তানবিন অথবা নুন সাকিনের পরে যদি এই ছয় হরফ না থাকে তা নুন সাকিন এবং তানবিনকে অনস্বর দিয়ে গুণনা করব। কী দিয়ে গুণনা করব? অনস্বর। এইভাবে তা দুই যে তিন হয়, তা দুই যে তিন না পরে আমরা তা দুই জের তিন পড়বো, অর্থাৎ তয়সে তি অনস্বর তিন, এইভাবে উচ্চারণ করব। আরেকটা সহজ উপায় হলো যদি তানবিনের ওপর নীল কালার রং করা থাকে, কি বললাম? যদি তানবিনের ওপর নীল কালার রং করা থাকে তাহলে সেই তানবিনটাকে আমরা নাকের ভিতরে লুকা গুণনা করব। এটা হলো রং দিয়ে বুঝালাম আপনাকে। তাহলে আমরা বলবো আইয়ামাম মা'দুদাতিন। ফাজর ফা, মিম নুন জবর মাং, ইকফা। কেন ইকফা? এই দেখুন নুন সাকিনের পরে দেখুন তো হামজা হা আইন হা গইন খ, ছয় হবে কোনো একটা হরফ আছে? নাই। কি আছে? কাফ আছে। তাহলে ছয় হরফে কোনো একটা হরফ না থাকার কারণে নুন সাকিনকে আমরা কী করবো? নাকে বেঁধে লোকে গুণনা করবো। মায়ের মা অনেশ্বর ম্যাং, এভাবে উচ্চারণ করবো। আরেকটা সহজ উপায় হলো যে যদি নুন সাকিনের উপরে নীল কালার রং করা থাকে তাহলে সেই নুন সাকিনকে আমরা কী করবো? অনেশ্বর দিয়ে গুণনা করবো। তাহলে বলবো ফা ম্যাং, ফা ম্যাং। কাফ আলিফ জবর কা, নুন জবর না, ফামান কানা, ফামান কানা।
মিম নুনজের মিং ইকফা। কেন ইকফা? দেখো নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ নাই, এই কারণে নুন সাকিনকে নাকের ভিতরে লুকায় গুণনা করবো, মহেশের মি অনিশ্বর দিয়ে গুণনা করবো। আর একটা সহজ উপায় হলো যে নুন সাকিনের উপর নীল কালার রং করা থাকার কারণে নুন সাকিনকে আমরা কি করলাম, নাকের ভিতরে লুকায় গুণনা করলাম অনিশ্বর দিয়ে। আবার এই ইকফা অথবা ইজার সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে সেই ভিডিওটা দেওয়া থাকবে, সেই ভিডিওতে দেখে নেবেন, আপনার জন্য আরও সহজ হয়ে যাবে কোরআন শিক্ষা করা। তাহলে বলি ফামান কানা মিন কাপ মিম পেশ কুম ঈদগামে সাফাবি। কেন? মিম সাকিনের পরে কি বললাম, মিম সাকিনের পরে যদি তাসদিদওয়ালা মিম থাকে তাহলে সেই মিমটাকে কি করবো, আমরা গুণনা করে পড়বো। আর আমরা জানি মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে মিং কুম মিম জমা রয়াজের রি, জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ টান। তাহলে কি বললাম, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হবে, এটা মনে রাখতে হবে আপনাকে। মিং কুম মারি দদ আলিফ দুই জবর দন ম্যারি দন মিং কুম মারি দন। আবার এখানে একটা বুঝে দেই, দেখেন আমি এখানে আপনাকে বলছিলাম যদি নুন সাকিন অথবা তানবিনে পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ যদি না থাকে তাহলে গুণনা করে পড়তে হবে। আর এখানে দেখুন তানবিনের পর দেখুন তো কি আছে, হামজা হা। দেখুন তো হামজা আছে অবশ্যই আছে, দেখেন এই যে হামজা। তাহলে তানবিনের পরে হামজা থাকার কারণে আমরা তানবিনটাকে গুণনা করব না। কেন? কারণ শর্ত এইটা, যদি তানবিনের অথবা নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ 6 হরফে কোনো একটা হরফ থাকে তাহলে গুণনা ছাড়া পড়তে হবে, আর না থাকলে গুণনা করে পড়তে হবে। তাহলে আছে বিদায় আমি গুণনা করতেছি না, এই জন্য এখানে কালা করা নাই, এই জন্য আপনাদের মানে অত আপনাকে পেঁচায় এখানে কিছু বলা হয় নাই, কালার বোর্ডে আপনার কিছু বলা হয় নাই, কারণ এখানে তো গুণনা হবে না, এই জন্য তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা বলবো ম্যারিদন হামজা অজবর আও আইন জবর আও লামিয়া খারা জবর লা, যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো আও আলা সিন জবর সা ফাজর ফা সাফা র দুই জের রিং ইকফা। তানবিনের পরে ফা রয়েছে, তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ 6 হরফে কোনো হরফ নাই, এই জন্য গুণনা করবো রিং রয়েশের রি অনিশ্বর কি হয় রিং, ওইভাবে উচ্চারণ করবো। আরেকটা সহজ উপায় হলো যে তানবিনের উপর নীল কালার রং করা হয়েছে, এই জন্য তানবিনটাকে আমরা কি করব, নাকের ভিতর লুকায় গুণনা করবো। তাহলে বলবো সাফারিং আও আলা সাফারিং মারিদন আও আলা সাফারিং ফাজর ফা আইন দাল যে ঈদ ফা ঈদ দাল জবর দা ফা ঈদ দা দাল দুই বচন তাজদিদ রয়েছে ফা ঈদ দা তামিম দুই পেশে তুম ঈদগামে বাগুন্না। তানবিরের পরে তাজে মিম থাকার কারণে আমরা তাজে মিমটাকে কি করব, দুইটা হরফকে একত্রিত করে মিলিয়ে গুণনা করব। অথবা এখানে সবুজ কালার রং করা হয়েছে দুইটা হরফের পরে, এই জন্য দুইটা হরফ মিলিয়ে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো ফাইদাতুম মিম নুন জার মিন হামজা ইয়া জবর আই ইয়া আলি জবর ইয়া মিন আইয়া ইয়া টান হবে জবর বাম পাশে খালি লিপ মিম দুই জার মিন আইয়া মিন হামজা পেশ উ খজর খ ও খ র জবর র ও খ র। এখন যদি আমি অক্ফ করে থেমে পড়ি তাহলে রর উপরে সাকে দিতে হবে আর খ যা রকে ধরবে, তাহলে বলবো ও খর তান সারা পড়তে হবে ও খর মিন আইয়া মিন ও খর মিন আইয়া মিন ও খর আলা সাফারিং ফাইদাতুম মিন আইয়া মিন ও খর ফাইদাতুম মিন আইয়া মিন ও খর ওয়াজর ওয়া আইন জবর আ ওয়া আ লাম জবর লাল ওয়া আলাল লাম জবর লা ওয়া আলাল্লা জালিয়া যে জি। দেখুন জেরের বাম পাশে জজমালা ইয়া থাকার কারণে আমরা এখানে একালিফ টেনে পড়বো। কয়ালিফ একালিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া রয়েছে তাহলে একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়া আলাল্লাযী নুন জবর না ওয়া আলাল্লাযীনা। দেখেন আইন চাপ দিয়ে পড়তে হবে আ ওয়া আলাল জি আমরা নরম করে পড়বো, অর্থাৎ জিব্বার আগাটা ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লেগে এইভাবে জিব্বাটা বের করে দিতে হবে দাঁতের সাথে জি। বুঝতে পারলেন? ওয়া আলাল্লাযীনা ইয়া পেশ ইউ তয়াজের তি জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ টান
এটাকে বলা হয় মাদ্দে তবাই। তাহলে তি একালিফ টেনে পড়বো, তাহলে বলবো ইউতি কফ পেশ কু, এটাকেও আমরা একালিফ টেনে পড়বো। এখানে দেখুন পেশের বাম পাশ জজমলা ওয়াও রয়েছে, এই জন্য আমরা এখানেও একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ইউতি কু, নুন জবর না, হা উল্টা পেশ হু। যেখানে উল্টা পেশ এটাকে বলা হয় উল্টা পেশ, যেখানে উল্টা পেশ থাকবে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। এটা হলে পেশ, দেখুন পেশের মাত্রাটা বেশি গোল, আর এটা হলো সোজা পেশ, এই জন্য ট্রান্সফার করতে হবে। আর এটা উল্টা পেশ থাকার কারণে আমরা সেখানে একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ইউতিকুনাহু, ইউতিকুনাহু, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু। ফাদালজের ফিদে ধাক্কা দিয়ে পড়তে হবে। কেন? দালটা হলো কলকলা হরফ, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে। আর একটা সহজ উপায় হলো, যদি কোনো হরফের উপর লাল কালার রঙ করা থাকে তাহলে সেই হরফটা অবশ্যই আমরা ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো ফিদে, ফিদে, ইউতিকুনাহু, ফিদে, ইয়া জোর ইয়া, তা দুই পেশ, তুং ইকফা। কেন ইকফা? দেখেন নীল কালার রঙ করা হয়েছে, যদি কোনো হরফের উপর নীল কালার রঙ করা থাকে, অর্থাৎ তানমিন অথবা নুন সাকিনের উপর যদি নীল কালার রঙ করা থাকে, তাহলে সেই নুন সাকিন এবং তানমিনটাকে আমরা অনেশ্বর দিয়ে গুণনা করবো। তা তয়সত্তু অনেশ্বর কী হয়? তুং ওইভাবে উচ্চারণ করব। তাহলে আমরা এখানে তুং এভাবে উচ্চারণ করবো। আরেকটা সহজ উপায় হলো, যদি তানমিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই ছয় হরফে কোনো একটা হরফ যদি না থাকে, দেখুন আছে নাই, ছয় হরফে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা তানমিনটাকে নাকের ভিতরে লোকে গুণনা করবো। তাহলে বলবো ফিদে ইয়াতুং, ফিদে ইয়াতুং, ত জবর ত, আইন আলি জোর আ, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তো আ, মিম পেশ মু, তো আমু, ফিদে ইয়াতুং তো আমু, মিম সিনজের মিস, কাফিয়াজের কি, জেরের বাম পাশে জজমুলা ইয়া এক আলিফ টান, মিসকি, নুন দুই জের নিন, মিসকিনিন। এখানে যদি আমি অক্ফ না করি, অর্থাৎ থেমে না পড়ে যদি মিলা পড়ি, তাহলে হবে কি নিং। কেন? তানমিনের পর ফা রয়েছে, তানমিনের পর হামজা, হা, হাইনা, গইন, খ নাই। আবার এখানে তানমিনের উপর নীল কালার রং করা হয়েছে, এই জন্য গুণনা করে পড়া হবে। কিন্তু আমি এখানে কি করবো না, মিলা পড়বো না, বরং সব গুণনা অক্ফ করে পড়বো। আর অক্ফ করলে নুন সাকিনের, এই নুনের উপর সাকিন দেবো, আর কিটাকে আমার তিন আলিফ টেনে পড়বো, এটাকে বলা মাদ্দা আরজি। তাহলে বলবো মিসকিন, তো আমু মিসকিন, ফিদিয়াতুন তো আমু মিসকিন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তো আমু মিসকিন। ফাজর ফা, মিম নুন জবর মাং, ইকফা, নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, ছয় হরফে কোনো হরফ নাই, এই জন্য নুন সাকিনকে অনেশ্বর দিয়ে গুণ্য করবো, মাং, নাকে ভিতরে লোকে গুণ্য করবো। আবার একটা সহজ উপায় হলো যে নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকে, নুন সাকিনকে আমরা কী করবো, নাকে ভিতরে লোকে গুণ্য করবো। তাহলে বলবো ফা ম্যাং, তা জবর তা, তাও জবর তাও, তা তাও, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, তা তাও ওয়া আ, তা তাও ওয়া আ, ফামান তাতাওয়া, ফামান তাতাওয়া, খয়া জবর খয়, র আলিফ দুই জবর রং, ইকফা, ইকফা। কেন ইকফা? তানবিনের পরে ফা তার কারণে তানবিনটাকে আমরা কি করব, নাকের ভিতর লুকায় গুণনা করে পড়বো। তাহলে আমরা বলবো খয় রং, এটা ইকফা, খয় রং, ফামান তাতাওয়া খয়রান, ফামান তাতাওয়া, আইন চাপ দেবো তো, ওয়া খয়রান, ফামান তাতাওয়া খয়রান। ফাজার ফা, হা পেশ হু, ফা হু, ওয়াও জবর ওয়া, ফা হু ওয়া, খয় জবর খয়, র লাম দুই পেশ রুল, খয়রুল, লাম জবল্লা, হা উল্টা পেশ হু, খয়রুল্লাহু, খয়রুল্লাহু, ফাহুয়া খয়রুল্লাহু, ফামান তাতাওয়া খয়রান ফাহুয়া খয়রুল্লাহু, ফামান তাতাওয়া খয়রান ফাহুয়া খয়রুল্লাহু। ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, ইকফা,
নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফ না থাকার কারণে আমরা নুন সাকিনকে অনিশ্বর দিয়ে গুণ করব আং ইকফা। আবার নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকলে সেই নুন সাকিনকে অবশ্যই আপনারা অনিশ্বর দিয়ে গুণ করবেন। তাহলে বলবো ওয়া আং তা যাব তা সদ পেশ সু মিম পেশ মু তাসু মু সু একালিপ মু একালিপ। কেন দেখুন পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকার কারণে আমরা দুইটাকে আমরা একালিপ করে টেনে পড়বো। তাহলে বলবো ওয়া আং তাসুমু। আপনাকে এগুলোকে মনে রাখতে হবে বলে ওয়া আং তাসুমু। খয়া যাব খয় রলাম দুই পেশ রুল খয়রুল লাম জল্লা কাপ মিম পেশ কুম খয়রুল্লাকুম। ওয়া আং তাসুমু খয়রুল্লাকুম ওয়া আং তাসুমু খয়রুল লাকুম। হামদা নুন জার ইং ইকফা। নুন সাকিনের পরে কাপ থাকার কারণে নুন সাকিনকে আমরা নাকের ভিতর লুকায় গুণ করব। তাহলে বলবো ইং কাপ নুন পেশ কুং ইকফা। তাহলে দুইটাই ইকফা। কেন নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ নাই, এই জন্য নুন সাকিনকে আমরা অনিশ্বর দিয়ে গুণ করব। এখানেও দেখো নুন সাকিন বা হামজা হা আইন হা গইন খ 6 হরফের কোনো একটা হরফ নাই, এই জন্য আমরা এটাকেও কি অনিশ্বর দিয়ে গুণ করব। আর একটা সহজ উপায় হলো নুন সাকিনের উপর নীল কালার রং করা রয়েছে, নুন সাকিনের উপর নীল কালার রং করা রয়েছে, এক্ষেত্রে আমরা কি করব নির্দ্বিধায় নুন সাকিনকে আমরা অনিশ্বর দিয়ে গুণ করব। তাহলে বলবো হামজা নুন জার ইং কাপ নুন পেশ কুং নাকে বিদ্য কুং ইং কুং তামিম পেশ তুম ইং কুং তুম ইং কুং তুম। তা আইন যাব তা লাম যাব লা তালা মিম পেশ মু। পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান আর আইনটাকে চাপ দিয়ে পড়তে হবে তালামু। নুন যাব না তালামুনা তালামুনা। এখন যদি আমি অক্ষ করি তাহলে নুনের উপর সাকিন দিতে হবে আর মুটাকে আমরা 3 আর টেনে পড়বো। তাহলে বলবো তালামুন ইং কুনতুম তালামুন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইং কুনতুম তালামুন। তাহলে আমরা শুরু থেকে একবার পড়ি, ঠিক আছে? দেখেন আইয়ামাম মা'দুদাত। অক্ষ করে পড়তে পারেন, আবার মিলেও পড়তে পারেন। আমরা অক্ষ করে পড়ি এবার। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম। আবার বলি ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় গুণনা করতে হবে, আবার কোন জায়গায় গুণনা করা যাবে না, আবার কোন জায়গায় এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কোন হরফকে কাকে ধরবে, এগুলো অবশ্যই আপনারা বুঝতে পারলেন। আপনারা যদি ইকফা সম্পর্কে জানতে চাইলে আমি মনে করি আপনাদের ইকফা সম্পর্কে যত ভুল ধারণা রয়েছে সমস্ত ভুল ধারণা সব ঠিক হয়ে যাবে। আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে 2-1বার দেখেন, ইনশাল্লাহ আপনি ইকফা সম্পর্কে সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন। অর্থাৎ ইকফা আপনি কখনো আর ভুল করবেন না যদি এই ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওতে বেশিরভাগ রয়েছে ইকফা। তাহলে আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।